হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি কোরিয়ান কমেডি ড্রামা দ্য সিউলমেট। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো এই সিনেমায় আমাদের প্রিয় ডন লি অভিনয় করেছে এবং এই সিনেমায় ফ্যান্টাসি, কমেডি এবং ইমোশনাল সবকিছুর একটা দারুণ মিশ্রণ আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় একজন পুলিশ অফিসার একটি চোরকে দৌড়ানি দিচ্ছে, আর অনেকক্ষণ দৌড়ানি দেওয়ার পর অবশেষে চোরটিকে ধরে ফেলে। এই পুলিশ অফিসারের নাম টনি এবং এখান থেকেই সিনেমাটি শুরু হয়। আর স্ক্রিনে সিনেমার নাম দ্য সিউল দেখানো হয়। আমরা একটা বাসকে দেখতে পাই, সেখানে একটা রাউডি নামের একটা ছেলে একজন বৃদ্ধা মহিলাকে তার সিট ছেড়ে দিতে বলছিল, আর অন্য যাত্রীরা চুপচাপ তাকিয়ে সেটা দেখছিল। কেউ কিছু বলছিল না, কিন্তু বাসের শেষের দিকে বসে থাকা একটা মেয়ে পুরো ঘটনাটি ভিডিও করছে। রাউডি তাকে হুমকি দেয়, যদি নিজের মোবাইল নিরাপদ রাখতে চাও তাহলে চুপচাপ ক্যামেরাটা বন্ধ করে রাখো, বুঝতে পেরেছো? তারপর ক্যামেরা ঘুরে যায় পাশে বসে থাকা সিনেমার হিরো জ্যাংসু এর দিকে। সে রাউডির উপর খুব কড়া নজরে তাকিয়েছিল। তখন রাউডি রাগ হয়ে বলে, ওই আমাকে কেন এভাবে তাকিয়ে দেখছো? তোমার হাত পা ভেঙে দেবো নাকি? তখন জ্যাংসু উঠে ভীত গলায় বলে, স্যার মাফ করবেন, আমার ভুল হয়েছে। তারপর সে মনে মনে বলে, তুমি যা খুশি করো, আমার স্টপ এসে গেছে, আমি নামছি। এ কথা বলে সে নেমে যায়। তখন সেই মেয়েটি তার কাছে এসে বলে, আপনার টি শার্টে তো লেখা যে আপনি একজন জিম ট্রেনার, কিন্তু বাসে যে অন্যায় হচ্ছিল তার বিরুদ্ধে কিছুই বললেন না, এভাবে নেমে গেলেন। জ্যাংসু বলে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমার কাজ না। এই কথা বলে সে চলে যায়। তখন মেয়েটি রাগে তার পিঠে জোরে আঘাত করে দৌড়ে চলে যায়। তবুও সিনেমার হিরো জ্যাংসুর এখানে কোনো প্রতিক্রিয়াই দেখা যায় না। পরের দৃশ্যে দেখা যায় জ্যাংসু তার জিমে ছোট বাচ্চাদের মার্শাল আর্ট শেখাচ্ছে। এ সময় একজন ডাক্তারের ফোন আসে। ডাক্তার জানায় একজন ডোনার পাওয়া গেছে। এই কথা শুনে জ্যাংসুর আনন্দের সীমাই থাকে না, সে খুশিতে চিৎকার করে ওঠে। আসলে জ্যাংসুর মেয়ের হার্ট ট্রান্সপ্লান্ট দরকার ছিল এবং আজ একজন ডোনার পাওয়া গেছে। ডাক্তার এটাও বলে, ডোনার পাওয়া গেছে, কিন্তু এখনই টাকার ব্যবস্থা করতে হবে। জ্যাংসু বলে, আপনি আমার কাছে একজন সম্মানীয় ব্যক্তি, শুধু আপনি অপারেশনের প্রস্তুতিটা নিন, আমি আমার জিম বিক্রি করে সব টাকা দিয়ে দেব। এদিকে টনি তার গার্লফ্রেন্ড টিনার সাথে দেখা করতে যায়। টিনা মাছ বিক্রি করে। তখন সে বলে, সব মাছ বিক্রি না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে যেতে পারবো না। তখন টনি চুপচাপ বাইরে চলে যায় এবং এক মহিলাকে কিছু টাকা দিয়ে বলে, ওই মেয়েটার কাছ থেকে সব মাছ কিনে নিন। মহিলাটি ঠিক তাই করে। এরপর টিনা খুশি হয়ে টনির সাথে চলে যায়। আসলে এটা প্রতিদিনই ঘটে। এদিকে জ্যাংসু গোসল করছিল এবং তার মেয়ে একটি খেলনা নিয়ে মারামারি করছিল। আসলে সে মারামারি করতে খুব পছন্দ করে, কিন্তু জ্যাংসু তাকে লাফালাফি করতে সম্পূর্ণ নিষেধ করেছে, কারণ তার হার্টের সমস্যা আছে। এরপর জ্যাংসু যখন গোসল করে বের হয় তখন মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে যায়। জ্যাংসু জিজ্ঞেস করে, তুমি কি করছিলে এখন? মেয়েটি বলে, না বাবা, কিছু না। কিন্তু যখন জ্যাংসু বুঝতে পারে যে সে লাফালাফি করছিল তখন সে তাকে বকাঝকা করে। সে বলে, আমি কতবার বলেছি এমন ভাবে খেলবে না, তোমার হার্টের সমস্যা আছে। মেয়েটি খুব দুঃখী হয়ে যায়। তখন জ্যাংসু তাকে বোঝায়, যখন তোমার অপারেশন হবে তখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তারপর যত খুশি খেলতে পারবে। একথা শুনে মেয়েটি খুব খুশি হয়ে যায়। এরপর জ্যাংসু তাকে স্কুলের জন্য প্রস্তুত করে। কয়েক বছর আগে জ্যাংসুর স্ত্রী মারা গেছে, তাই সে একাই তার মেয়ের যত্ন নেয়। যখন সে মেয়েকে স্কুলে নিয়ে যায় মেয়েটি দৌড়াতে শুরু করে। তখন জ্যাংসু বলে, আস্তে আস্তে যাও। এদিকে দেখানো হয় একজন লোক পুলিশ স্টেশনে এসে টনির উপর চিৎকার করছে। সে বলে, কতদিন হয়ে গেল অভিযোগ করেছি, কিন্তু এখনো আমার কুকুরকে কেউ খুঁজে পাওনি। পুলিশ কি তখন থেকে ঘুমাচ্ছে নাকি? টনি শান্তভাবে বলে, স্যার আমাদের একটু সময় দিন, আমরা অবশ্যই আপনার কুকুরকে খুঁজে বের করব। আমরা দ্রুত খুঁজে বের করব আপনার ছেলেকে, মানে সরি, আপনার কুকুরকে। সেই রাতেই টনি কুকুরকে খুঁজতে বের হয়। ঠিক তখনই সে দেখে কিছু লোক কয়েকজন মেয়েকে অপহরণ করে কোথাও নিয়ে যাচ্ছে। টনি তাদের গাড়িকে অনুসরণ করতে করতে একটি টানেলে পৌঁছে যায়, কিন্তু সেখানে জ্যাংসু দাঁড়িয়েছিল। টনি বলে, আমাকে এই গাড়িটা চেক করতে দাও। জ্যাংসু বলে, দেখুন আমি একজন জিম ট্রেনার, আপনি যা ভাবছেন আমি তা নই। এ কথা বলে সে গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন জ্যাংসু তার মেয়েকে স্কুলে নামিয়ে দেয়। তখন টনি দেখে যে মেয়েটি স্কুলে না গিয়ে পাশের একটি বিল্ডিং এ ঢুকছে, কিন্তু তখন তার জ্যাংসুকে অনুসরণ করা জরুরি মনে হয়, তাই সে জ্যাংসুর পেছনে যায়। গাড়িটি জিমের সামনে গিয়ে থামে, তো টনি দ্রুত গাড়ির একটা ছবি তুলে নেয়। জ্যাংসু এটা দেখে রেগে গিয়ে বলে, আমার গাড়ির কাছে তুমি কি করছো? কিন্তু টনি কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর সুপারমার্কেটে কিছু কেনাকাটা করার সময় টনি সেই একই গ্যাংয়ের লোকদের দেখতে পায় যারা আগের রাতে মেয়েদের অপহরণ করেছিল। সে তাদের গাড়িকে অনুসরণ করতে চায়, কিন্তু ততক্ষণে গাড়িগুলো চলে গিয়েছিল। সেই রাতেই টনি তার বন্ধুর সাথে ড্রিঙ্ক করে বের হচ্ছিল। হঠাৎ তার হাত থেকে একটি আপেল পড়ে যায়। ঠিক তখনই জ্যাংসু ও তার মেয়েকে নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু জ্যাংসু তাদের সাহায্য করে না। তখন টনি তার বন্ধু মাইকেলকে বলে, দেখো ওই লোকটা খুব সন্দেহজনক, আমি মনে করি সে কোনো অবৈধ কাজ করছে, তার গাড়ি প্রায়শই আমার নজরে পড়ে। কিন্তু মাইকেল, যে নিজেও একজন পুলিশ অফিসার, সে বলে,
বলে আমি তাকে চিনি, সে খুব ভালো মানুষ, নিজের জিম চালায় এবং অন্যের ব্যাপারে মাথা ঘামায় না। সে রাতে টনি আবার সেই সুপার মার্কেটে গিয়ে ওই গ্যাংয়ের জন্য অপেক্ষা করে। ঠিক তখন তারা সেই ক্লাবে আসে। জিয়াংসুর সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। টনি আবার তাকে অনুসরণ করছিল। ঠিক তখন হঠাৎ সে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। টনি সেই আওয়াজের দিকে যায় এবং দেখে কয়েকজন লোক একটি মেয়েকে মারছে। মেয়েটি মার খেতে খেতে তার মোবাইল ফোন গাছের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। টনি সবকিছু দেখছিল কিন্তু কিছু করতে পারছিল না, কারণ সেখানে অনেক লোক ছিল। গ্যাংটি মেয়েটিকে নির্যাতন করতে থাকে এবং জিজ্ঞেস করে সেই মোবাইলটি কোথায়। টনি বুঝতে পারে সেই মোবাইলে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। সে চুপচাপ মেয়েটির মোবাইলটি তুলে নেয়। তারপর টনি এবং মাইকেল মোবাইলটিকে কম্পিউটারে সংযোগ করে দেখে। তখন তারা জানতে পারে যে সেই গ্যাং অনেক মেয়েকে অপহরণ করেছে এবং এই মেয়েটি তাদের ভিডিও করে ফেলেছিল, তাই তারা তাকে নির্যাতন করছিল। ঠিক তখন টনির কাছে একটি ফোন আসে। আসলে টনি একটি বাড়ি কিনতে চেয়েছিল এবং আজ সে সেই বাড়ির চাবি নিতে যাচ্ছে। সে চাবি নিতে যায় এবং অনেক খুশি হয়। এদিকে মাইকেল তাকে একটি পার্কিং লটে ডাকে যেখানে কিছু প্রমাণ পাওয়া গেছে। টনি সেখানে যায়। এদিকে জিয়াংসু তার মেয়ের জন্য একটি খেলনা কিনে, কিন্তু ফিরে এসে দেখে আরে তার গাড়ি কোথায়, এবং একটি নোটে লেখা আপনার গাড়ি আমরা টো করে নিয়ে গেছি, পুলিশ স্টেশনে এসে নিয়ে যান। জিয়াংসু খুব রেগে যায় কারণ সে সঠিক জায়গায় গাড়ি পার্ক করেছিল। তখন সে টনিকে দেখে এবং ভাবে নিশ্চয়ই এই বেটা টনির কাজ এইটা। সে ভাবে আমি বুঝতে পারছি না এই শালা কেন আমার গাড়ির পিছনে লেগে আছে, এবং সে টনির পিছনে দৌড়াতে শুরু করে। এদিকে টনি তার বন্ধু মাইকেল যে পার্কিং লটের কথা বলেছিল সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে মাইকেল নেই, বরং একটি গ্যাং তাকে মারতে শুরু করে এবং জিজ্ঞেস করে মেমোরি কার্ডটি কোথায়। কোনো মতে টনি তাদের হাত থেকে পালায়, কিন্তু তখনই একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এরপর মাইকেল আসে এবং দেখা যায় সে নিজেও এই গ্যাংয়ের সাথে জড়িত। সে তাদের বকাঝকা করে। সে বলে আরে শালা আমি তো তোদের মেমোরি কার্ডটা আনতে বলেছিলাম, কিন্তু তোমরা তো একে মেরে ওর হাত পা ভেঙে দিয়েছো দেখতেছি। ঠিক তখন জিয়াংসু সেখানে এসে যায় আর তারা তাকেও মেরে অজ্ঞান করে দেয়। তারপর অ্যাম্বুলেন্স আসে এবং টনি ও জিয়াংসুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বেচারা টনি তো কোমায় চলে গিয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো টনির আত্মা তার শরীর থেকে বের হয়ে গিয়েছিল, আর তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে এসে খুব চিন্তিত হয়ে যায় এবং ভাবতে থাকে এখন ভাই আমার কি হবে, আমি কি আদেও বাঁচবো, হালা আর এখনো তো বিয়েটাও ঠিক মতো করি নাই। পরের সকালে জিয়াংসু জ্ঞান ফিরে পায় এবং উঠতে চেষ্টা করে। নার্স বলে ধীরে ধীরে উঠুন, আপনার মাথায় গভীর আঘাত লেগেছে। সে তার মেয়ের সাথে দেখা করতে চায়, কিন্তু সে জানতে পারে সে সারা রাত তার বাবার পাশে বসেছিল। জিয়াংসু বলে মা তোমার রাতে জেগে থাকা উচিত নয়। সে বলে আমি তোমাকে আমার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেব, সে তোমার ভালো যত্ন নেবে। এরপর জিয়াংসু বাইরে বের হতেই দেখে টনির আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো জিয়াংসুর ভয়েই সেখান থেকে পালিয়ে যায়, অর্থাৎ জিয়াংসু টনির আত্মাকে দেখতে পাচ্ছিল। এরপর টনি তার সামনে এসে জিজ্ঞেস করে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ। এবার তো জিয়াংসু অনেক রেগে গিয়েছিল। সে বলে আর একবার যদি আমার সামনে আসো তাহলে তোমার মুখ ভেঙে দেবো, যাও এখান থেকে। এটা বলে সে টনিকে ধাক্কা দিতে যায়, কিন্তু ধাক্কা দিয়ে দেখে তার হাত টনির আরপার হয়ে যাচ্ছে। এটা দেখে তো সে ভূত ভূত বলে চিল্লাতে শুরু করে এবং ভয়ে অজ্ঞানী হয়ে যায়। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে সামনে টনির আত্মাকে আবারও দেখতে পায়। জিয়াংসু নার্সকে জিজ্ঞেস করে আপনি কি এই লোকটাকে দেখতে পাচ্ছেন। নার্স বলে স্যার এখানে আপনি আর আমি ছাড়া কেউ নেই, মনে হচ্ছে আপনার মাথায় গভীর আঘাতের কারণে আপনার মানসিক অবস্থা ঠিক নেই। তখন টনি বলে আরে ভাই আমার আত্মা শরীর থেকে বের হয়ে গেছে, দয়া করে আমাকে সাহায্য করো। কিন্তু জিয়াংসু এখনো তাকে ভয় পাচ্ছিল। এদিকে মাইকেল যে সেই গ্যাংয়ের সাথে জড়িত ছিল সে টনিকে দেখতে হাসপাতালে আসে। সে টিনাকে বলে ওর যত্ন নিও, কিছু দরকার হলে আমাকে ফোন করো। যদিও জ্ঞান ফিরে পায় তাহলে একটা মেমোরি কার্ডের কথা জিজ্ঞেস করবে, সেটা একটা মামলার খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। এরপর তার কাছে একটি ফোন আসে, কিন্তু সে সেটা কেটে দেয়। এদিকে টনির আত্মা তার বন্ধুর আসল চেহারা দেখে ফেলেছিল যে সে অবৈধ কাজ করছে, তাই টনির আত্মা তাকে অনুসরণ করতে থাকে। সে একটি জায়গায় গিয়ে তার গ্যাং লিডারের সাথে দেখা করে যে আসলে পুলিশের চিফ ছিল। মানে এখানে গোড়াতেই ঝামেলা আছে। অবিশ্বাস্য হলেও সত্যি যে সে নিজেই এত বড় অপরাধ করছে। সে মেয়েদের অপহরণ করে এবং বিক্রি করে দেয়। সে জিজ্ঞেস করে মেমোরি কার্ডটি কি পাওয়া গেছে। মাইকেল বলে না স্যার এখনো পাওয়া যায়নি, আর টনি এখনো কোমায় আছে। পুলিশ প্রধান তাকে হুমকি দেয় যতক্ষণ না মেমোরি কার্ডটা পাওয়া না যায় ততক্ষণ আমার সামনে আসবে না, আর যদি না পাও তাহলে তোমাকে বাঁচতে দেবো না। মাইকেল সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ প্রধানের গ্যাং জিয়াংসুকে মারতে আসে, কারণ সেদিন জিয়াংসুও সেখানে ছিল, আর তারা ভাবছিল জিয়াংসু নিশ্চয়ই সেই মেমোরি কার্ড সম্পর্কে কিছু জানে। আর এদিকে এদেরকে দেখে টনি জিয়াংসুকে সতর্ক করতে যায় যে গ্যাং তাকে মারতে আসতে পারে, কিন্তু এদিকে তো জিয়াংসুর ভয় এখনো কমেনি। সে টনির কথা শুনতে যাচ্ছিল না। ঠিক তখনই গ্যাংয়ের লোকেরা জিয়াংসুর উপর আক্রমণ করে, কিন্তু জিয়াংসু তাদের মেরে সহজেই পালিয়ে যায়। আর এবার সে টনির কথা বিশ্বাস করতে শুরু করে। এরপর টনি জিয়াংসুকে সেই গ্যাংয়ের হাত থেকে বাঁচায়। সেই রাতেই টনির আত্মা তার নিজের শরীরের পাশে বসে থাকে। টিনা খুব দুঃখিত
কারণ টনি কোমায় আছে। সে একটি প্রেগন্যান্সি টেস্ট করেছিল এবং জানতে পারে সে গর্ভবতী। মানে শালা একটা বড় কুকর্ম করেই কোমায় চলে গেছে। সে টনিকে রিপোর্ট দেখিয়ে বলে, দয়া করে তাড়াতাড়ি জ্ঞান ফিরে পাও, কারণ তুমি বাবা হতে চলেছো। আমি একা থাকতে খুব ভয় পাই, কারণ আমার এক্স বয়ফ্রেন্ড কখন জানি আমাকে নিতে চলে আসে। তাই প্লিজ দ্রুত জ্ঞান ফিরে পাও। এই কথা শুনে টনির আত্মাও ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে টিনা তাকে কতটা ভালোবাসে। ঠিক তখন টিনা একটি মেমোরি কার্ড দেখতে পায় এবং টনির বন্ধু মাইকেলকে ফোন করে বলতে চায়, কিন্তু টনির আত্মা চিৎকার করে বলে, আরে সে বিশ্বাসঘাতক, তাকে এটার কথা বলো না। কিন্তু তার কথা কেউ শুনতে পায় না, শুধু জ্যাংসু ছাড়া। এরই মধ্যে জ্যাংসুর বন্ধুর ফোন আসে। সে বলে চুটকি হারিয়ে গেছে। জ্যাংসু অনেক ভয় পেয়ে যায় এবং তাকে খুঁজতে বের হয়। তখন টনিটার কাছে সাহায্য চায়। টনি বলে, তুমি আমার গার্লফ্রেন্ডকে বলো যে যেন সে মাইকেলকে মেমোরি কার্ডের কথা না বলে। কিন্তু জ্যাংসু এখন নিজেই তার মেয়েকে নিয়ে চিন্তিত এবং টনিকে সাহায্য করার অবস্থায় ছিল না। সে সব জায়গায় চুটকিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। তখন টনি বলে, আমি তোমার মেয়েকে স্কুলের বদলে স্কুলের পাশের একটি বিল্ডিং এ যেতে দেখেছিলাম। তখন তারা সেই বিল্ডিং এ যায়। তখন দেখে চুটকি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কিছু ছবি আঁকছিল। মনে হচ্ছে হঠাৎ তার বুকে ব্যথা উঠেছিল এবং সে অজ্ঞান হয়ে গেছে। জ্যাংসু দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তার বলে যদি দ্রুত অপারেশন না করা হয় তাহলে তাকে বাঁচানো কঠিন হবে। একথা শুনে জ্যাংসু ভেঙে পড়ে। সে মনে করে সে তার মেয়ের জন্য কিছুই করতে পারছে না। তখন টনির আত্মা এসে তার পাশে বসে। এরপর আমাদের জ্যাংসুর অতীতে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখন পর্যন্ত জ্যাংসুকে এমন একজন মানুষ হিসেবে দেখানো হয়েছিল যে কাউকে সাহায্য করে না। এর কারণ ফ্ল্যাশব্যাকে জানা যায় একদিন জ্যাংসু তার পরিবারকে নিয়ে কোথাও যাচ্ছিল। তখন ভোরবেলা, সূর্যও ওঠেনি। রাস্তার মধ্যে সে একটি উল্টে থাকা গাড়ি দেখতে পায়। জ্যাংসু সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থামিয়ে সাহায্য করতে দৌড়ে যায়। সে একজন মানুষকে বাঁচায়, কিন্তু তার মনে হয় গাড়ির ভিতরে হয়তো আর কেউ আছে। সে তাকে বের করার চেষ্টা করছিল। তখনই বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে জ্যাংসুর গাড়িকে ধাক্কা মারে, কারণ জ্যাংসু তার গাড়িকে রোডের সামনে দাঁড় করিয়ে রেখেছিল। এবং এই দুর্ঘটনায় জ্যাংসুর স্ত্রী মারা যায় এবং একই সঙ্গে চুটকির হার্টেও অনেক ক্ষতিগ্রস্ত হয়। জ্যাংসু বলে, যদি সেদিন আমি ওই গাড়ির লোকটাকে সাহায্য না করতাম তাহলে আজ আমার স্ত্রী আমার সাথে থাকতো এবং আমার মেয়ের এই অবস্থা হতো না। সেই দিন থেকে আমি অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা বন্ধ করে দিয়েছি, এমনকি সাহায্য করাও। এদিকে টিনা মেমোরি কার্ডটি মাইকেলকে দেয়। মাইকেলও খুব দুঃখিত যে টনি কোমায় আছে। আসলে সে পুলিশ প্রধানও তার গ্যাংয়ের উপর রাগান্বিত, কারণ তারা মেমোরি কার্ডের জন্য টনিকে প্রায় মৃত অবস্থায় ফেলে দিয়েছে। ঠিক তখন টনি মাইকেলকে ঘুষি মারতে যায়, কিন্তু ঘুষিটি মাইকেলকে না লেগে পাশের একটি ডাস্টবিনে লাগে। টনি যে এতক্ষণ কিছু স্পর্শ করতে পারছিল না, হঠাৎ ডাস্টবিনটি নাড়াতে সক্ষম হয়। সে পূর্ণ শক্তি দিয়ে সেটি নাড়াতে থাকে। এর ফলে তার শরীরে কিছু পরিবর্তন হতে শুরু করে। তার হার্টবিট বদলাতে শুরু করে। ডাক্তার টিনাকে বলে যে টনির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই কথা শুনে টিনা খুব ভয় পেয়ে যায়। সে ভাবে টনি তাকে ছেড়ে চলে যাবে। সে টনির সাথে কাটানো সুখের মুহূর্তগুলো মনে করতে থাকে এবং টনিও তার পিছনে পিছনে যেতে থাকে। ঠিক তখন একটি গ্যাং টিনাকে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। বেচারা টনি কিছুই করতে পারে না। এদিকে জ্যাংসুও চিন্তায় ছিল, কারণ তার মেয়ের অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারছিল না সে। তার উপর যে ডোনারের হার্ট ছিল সেটাও অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে টনি টিনাকে বাঁচানোর চেষ্টার জন্য সে জ্যাংসুর কাছে সাহায্য চায়, কিন্তু জ্যাংসু কিছু বলে না। টনি হতাশ হয়ে চলে যেতে থাকে। তখন জ্যাংসু তাকে থামায় এবং সাহায্য করতে রাজি হয়। টনি সেই গাড়ির নম্বর দেখেছিল এবং তার মধ্যেই সেই গাড়ির অবস্থান খুঁজে বের করে। তারা জানতে পারে পুলিশ প্রধান টিনাকে সেখানে বেঁধে রেখেছিল। আসলে মাইকেল মেমোরি কার্ড দিতে অস্বীকার করেছিল, তাই পুলিশ প্রধানের লোকেরা টিনাকে অপহরণ করে যাতে তাকে দিয়ে মাইকেলকে ব্ল্যাকমেল করা যায়। এদিকে জ্যাংসু তার ফ্রেন্ড এবং টনি তারা তিনজন বন্দরের দিকে যায়। ভেতরে ঢোকার জন্য তারা একটি লিভার চাপ দেয়, কিন্তু উপর থেকে তুষার পড়তে শুরু করে। মনে হয় তারা ভুল লিভারে চাপ দিয়েছিল। টনি ভিতরে ঢুকে টিনাকে খুঁজে পায় এবং একটি ঘরে সে কয়েকজন মেয়েকে দেখতে পায় যাদের পুলিশ প্রধান কিডন্যাপ করে রেখেছিল। সে সঙ্গে সঙ্গে জ্যাংসুকে জানায়। জ্যাংসু পুলিশ প্রধানের লোকদেরকে মেরে সেই মেয়েদের উদ্ধার করে, কিন্তু এর মধ্যে একজন লোক পালিয়ে যায়। টনি তাকে অনুসরণ করে এবং পুলিশ প্রধানের অবস্থান জানতে পারে। তারপর জ্যাংসুকে সে জানায়। এরপর জ্যাংসু সেখানে গিয়ে পুলিশ প্রধানকে এত মারধর করে যে বলার মতো নয়। মানে তার মুখের মানচিত্রই সে বদলে দেয়। ঠিক তখন পুলিশও সেখানে পৌঁছে যায় এবং জ্যাংসুকে গ্রেপ্তার করে। মানে ভাই, এই পুলিশের কি কোনো কাজ নেই? মানে শালারা আসলেও তো দেরি করে, তার উপর আবার জ্যাংসুকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ পুলিশ প্রধান তাদের ঊর্ধ্বধর্ম কর্মকর্তা ছিল। এগুলো সব দেশেই চলে। যাই হোক, তখন মাইকেল ক্রাইম ডিপার্টমেন্টের অফিসারদের সেখানে নিয়ে আসে। আসলে মাইকেল খুব অপরাধ বোধে ভুগছিল যে তার কারণেই টনির এই অবস্থা হয়েছে। তাই সে আত্মসমর্পণ করে এবং ক্রাইম ডিপার্টমেন্টকে পুলিশ চিফের সব অবৈধ কাজের তথ্য দিয়ে দেয়। কিন্তু পুলিশ চিফ তাদের দিকে বন্দুক তাক করে। তখন টনির আত্মা সেখানে থাকা একটি ডাস্টবিন দেখতে পায় এবং তার মনে পড়ে যায় যে সেদিন সে একটি ডাস্টবিন লড়িয়েছিল। সে সমস্ত শক্তি দিয়ে লিভারটি চাপার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করার পর শেষ পর্যন্ত সে তার পুরো শক্তি ব্যবহার করে লিভারটিকে চাপতে সক্ষম হয়। তখন উপর থেকে বরফ পড়তে শুরু করে এবং সেই সুযোগে জ্যাংসু পুলিশ চিফকে ভীষণ মারধর করে। এরপর ক্রাইম ডিপার্টমেন্টের অফিসাররা পুলিশ চিফ এবং তার গ্যাংকে গ্রেপ্তার করে। এভাবে তারা টিনাকে এবং অন্য মেয়েদেরকে উদ্ধার করে। টনি জ্যাংসুকে টিনাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং তাকে
জিজ্ঞেস করে সে কি শেষবারের মতো তাকে আরেকটা সাহায্য করতে পারবে। জিয়াংসু বলে, আরে ভাই এত কিছু করলাম, এটা কি যথেষ্ট ছিল না? বলো কি করতে হবে। টনি বলে, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য একটি বাড়ি কিনেছি, দয়া করে তাকে সেখানে নিয়ে গিয়ে বাড়িটির চাবিটা দিয়ে দাও। জিয়াংসুও টিনাকে নতুন বাড়ির চাবি দেয় এবং সবকিছু তাকে বলে। তারপর বলে, তুমি চোখ বন্ধ করো এবং আবার খোলো, তখন তুমিও টনিকে দেখতে পারবে। তখন সে চোখ বন্ধ করে এবং আবার খোলে এবং সে টনির আত্মাকে দেখতে পায়। টনি বলে, আমি তোমাকে এভাবে ছেড়ে যেতে চাইনি, কিন্তু ভাগ্যকে কে এড়াতে পারে। তুমি নিজের এবং আমাদের সন্তানের যত্ন নিও, আর যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় তাহলে জিয়াংসুর কাছে যাবে, একদম দ্বিধা করবে না, সে খুব ভালো মানুষ। আমি তোমার সাথে একটি সুখী জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার সেই স্বপ্ন ভেঙে গেল। আমি মারা গেলেও সবসময় তোমার দিকে তাকিয়ে থাকবো। তারপর হাসপাতালে দেখানো হয় যে টনি যে কোমায় ছিল তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। চুটকির জন্য কোনো ডোনার পাওয়া যায়নি, তাই ডাক্তাররা সিদ্ধান্ত নেয় টনির হার্ট চুটকিকে দেওয়া হবে। টিনাও এই অপারেশনের জন্য সম্মতি দেয়। একজন হার্ট স্পেশালিস্টকে রাখা হয়। জিয়াংসু সেই ডাক্তারের মুখ দেখে অবাক হয়ে যায় এবং তার মনে পড়ে যায় যে কয়েক বছর আগে ভোরবেলায় যখন সে তার পরিবারের সাথে গাড়িতে যাচ্ছিল, তখন সে একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে একটি মানুষকে বাঁচিয়েছিল। ডাক্তারও জিয়াংসুর মুখ দেখে মনে করতে থাকে এবং জিজ্ঞেস করে, আমি কি আপনাকে কোথাও আগে দেখেছি? জিয়াংসু বলে, কয়েক বছর আগে আপনার একটি দুর্ঘটনা হয়েছিল, আমি আপনাকে গাড়ি থেকে বের করে অ্যাম্বুলেন্স দেখেছিলাম। ডাক্তার বলে, আরে হ্যাঁ, এখন মনে পড়েছে, যখন আমার জ্ঞান ফিরেছিল আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম কে আমাকে বাঁচিয়েছে, কিন্তু কেউ আপনার সম্পর্কে কিছু বলেনি। যাই হোক, যে মেয়েটির অপারেশন হচ্ছে সে কি আপনার মেয়ে? জিয়াংসু বলে, হ্যাঁ, সে আমার মেয়ে। ডাক্তার বলে, এখন সে শুধু আপনার মেয়ে নয়, সে আমারও মেয়ে। তিনি বলেন, একদম চিন্তা করবেন না, এই অপারেশনের জন্য আমি কোনো ফি নেব না এবং টাকার জন্যও আপনাকে চিন্তা করতে হবে না। এরপর তিনি অপারেশন থিয়েটারে গিয়ে সফলভাবে অপারেশনটা করেন এবং চুটকির জীবনটাও বেঁচে যায়। এত বছর ধরে জিয়াংসু যে দিনের জন্য নিজেকে দোষারোপ করছিল যে যদি সে সেদিন নিজের কাজে মন দিত তাহলে তার স্ত্রী আজ বেঁচে থাকতো, কিন্তু আজকে সে বুঝতে পারে সেদিন সে ঠিক কাজই করেছিল। একদিন জিয়াংসু বাসে করে কোথাও যাচ্ছিল, তখন একই রাউডি একজন বৃদ্ধ মানুষকে বিরক্ত করছিল। এবার জিয়াংসু নিজের সিট থেকে উঠে দাঁড়ায়, কিন্তু রাউডি ভাবে সে কিছুই করবে না এবং রাগ করে বলে, কি হয়েছে, তোমার স্টপ এসে গেছে নাকি? তখন জিয়াংসু উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আমার স্টপ তো এসে গেছে, কিন্তু তোমার স্টপটাও এসে গেছে। এই বলে সে বাসের মধ্যেই রাউডিকে এমন ভাবে মারধর করে যে মারতে মারতে তাকে নিচে ফেলে দেয়। সব যাত্রী জিয়াংসুর জন্য হাততালি দেয়, আর যে মানুষটি আগে কাউকে সাহায্য করতে লজ্জা পেত সে এখন সবার সাহায্য করার চেষ্টা করে। একদিন টিনা তার জিমে আসে, সে তখন গর্ভবতী। তাকে দেখে চুটকি তাকে জড়িয়ে ধরে এবং তার আঁকা ছবি দেখায় যেখানে সে টনি, টিনা এবং তাদের ছোট শিশুকে এঁকেছিল। এরপর টিনা টনির হার্টবিট শুনতে পায়। এটা শুনে টিনা সাহস পায় যে টনি এখনো তার সাথে আছে। এরপর দেখানো হয় আকাশ থেকে টনির আত্মা খুব খুশি হয়ে তাদের দিকে তাকিয়ে আসে এবং এভাবেই বন্ধুরা এই মুভিটি এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, মুভিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাও। আর যদি ভিডিও বা এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে লাইক দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।